রামি স্যার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। আমাদেরকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে সাজা নিশ্চিত করা। বিয়ে করলেই কাবিন, পুরুষদেরকে বিশেষ করে ট্যাপে ফেলছে। আইনে দেনমোহর হচ্ছে স্ত্রীর অধিকার। কারো ব্যক্তিগত ছবি তার অনুমতি ছাড়াই তোলা এবং সেটাকে অন্যের কাছে ট্রান্সফার করা, মানে কোর্টে আসলে স্ক্রিনশটগুলো সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায় কিনা। আমরাই এই একই মানুষ যখন দেশের বাইরে যাই তখন কিন্তু আমরা খুব কেয়ারফুলি চলাফেরা করি। আমরা কিন্তু কোথাও চাইলে ময়লা ফেলে দিচ্ছি না। দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত পডকাস্টে। আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। দর্শক, আজকের পডকাস্টে আমরা আলোচনা করব দণ্ডিত ব্যক্তিদের অনলাইন ডেটাবেস নিয়ে। আর এই বিষয়টি আমাদের সাথে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আইনজীবী, সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা প্রথমে একটু জানতে চাই যে আমরা সম্প্রতি গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি যে একটা আপনি হাইকোর্টে রিট করেছেন এবং এটি হচ্ছে, আমি যেমনটি টপিকটা বলছিলাম, যে একটি অনলাইন ডেটাবেস যারা ফৌজদারি মামলায় যারা কনভিক্টেড হবে তাদের ক্ষেত্রে। আসলে আপনার এই উদ্যোগটা কেন, কী কারণে উদ্যোগটা আপনি নিয়েছেন? এটার প্রয়োজনীয়তা থেকে যদি আমি বলি, প্রয়োজনীয়তাটা আসে যে আমি আমার দেশকে, আমার সমাজকে কিভাবে দেখতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার দেশ, আমার সমাজ খুবই সুন্দর একটা সমাজ হোক, খুবই সুন্দর একটা দেশ হোক, যে বাহিরের বিশ্বেও যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা আপহেল্ড থাকে। কিন্তু এখন এই সুন্দর বলতে শুধু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না, যে আমি অনেকগুলো হাইওয়েজ বানালাম, ফ্লাইওভার্স বানালাম, মেট্রো রেল বানালাম, এটা না। আমি বলছি যে মানুষের মন মানসিকতা, তারপর আইনের প্রতি শ্রদ্ধা, চিন্তা ভাবনা, মেন্টালিটি, ওগুলোকে আরও কীভাবে ওয়াইডেন করা যায়, কীভাবে অপরাধ পরায়ণতা থেকে মানুষকে আরও একটু ফিরিয়ে আনা যায়। তো ওইখানের প্রয়োজনীয়তা থেকে আমি আসলে মূলত এই রিটটা করেছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের দেশের মানুষের আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ছোটোখাটো কিছু বিষয়, যেমন যেখানে সেখানে ময়লা ফেলা, রাস্তা যেভাবে সেভাবে ক্রস করা, ট্রাফিক লাইট না মানা। আমরাই এই একই মানুষ যখন দেশের বাইরে যাই তখন কিন্তু আমরা খুব কেয়ারফুলি চলাফেরা করি। আমরা কিন্তু কোথাও চাইলে ময়লা ফেলে দিচ্ছি না। তো আমাদের দেশে যেহেতু আইন কিন্তু অনেক বিষয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একে আমাদের অ্যাওয়ারনেস কম, দ্বিতীয়ত হচ্ছে যে আইনের প্রয়োগটা আমি বলবো খুব ব্যালেন্সডভাবে যায় না। দেখা যায় যে একজন উচ্চবিত্ত মানুষের জন্য প্রয়োগটা একরকম, নিম্নবিত্ত মানুষের জন্য প্রয়োগটা আরেক রকম। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে আবার আমাদের দেশের যে আইনগুলো বেশিরভাগ সবগুলোই হচ্ছে যে অপরাধ সংগঠন হয়ে যাওয়ার পরে কি শাস্তি হবে। কিন্তু এই অপরাধটা যদি এমন কিছু হয় যেটা আমি ফোর্সি করতে পারতাম, যেটা আমি ক্যালকুলেট করতে পারতাম, সেখান থেকে আমি নিজেকে প্রিভেন্ট করবো কীভাবে, এরকম প্রিভেন্টিভ কোনো মেজার নেই। তো সেইখান থেকে আমার চিন্তা হয়েছে যে এরকম একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে এরকম একটা অনলাইন ডেটাবেস যদি অ্যাভেলেবল থাকে ফর পাবলিক পেরুজাল, যে আমি একটা মানুষের সাথে সম্পর্ক করব, অথবা আমি কাউকে আমার কোনোভাবে এমপ্লয় করবো, অথবা বাচ্চাদের ক্ষেত্রে যে আমি আমার বাচ্চার জন্য হাউস টিউটর রাখবো, তখন অথবা আমার বাচ্চাকে আমি যে স্কুলে পাঠাবো সবসময় আমার যাওয়া সম্ভব হবে না, হয়তো ড্রাইভার সাহেবের একটু সাহায্য নিতে হবে। তো ড্রাইভার সাহেবের আমি ভেরিফিকেশন করব কিভাবে? সে তার এনআইডি দিবে, তারপর হচ্ছে যে বার্থ সার্টিফিকেটটা বড় জোর দিবে, লাইসেন্স দিবে। তো এগুলো দেখে তো আমি তার ক্যারেক্টার জাস্টিফাই করতে পারছি না, ক্যারেক্টার ভেরিফাই করতে পারছি না। তো সেখান থেকে আমি এই আমার যে ইনিশিয়েটিভটা সেটা নেওয়া। আচ্ছা, আপনি একটা এক্সাম্পল দিয়েছেন বিশেষ করে আইন মানার ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে, যে একই মানুষ আমরা দেশে মানছি না, দেশের বাইরে গেলে সেটা আমি আবার পুঙ্খানুপুঙ্খানুরূপে মানছি। বাট আমি যদি একটু দেশ থেকে আবার ভেতরেই আসি, আমরা যখন ক্যান্টনমেন্টের ভিতরে যাই তখনও কিন্তু আমাদের মাইন্ডসেটটা হঠাৎ চেঞ্জ হয়ে যায়। মানে আমরা সেখানে সব কিছু মানছি, বাট ক্যান্টনমেন্টের বাইরে যখন আমি চলে এসেছি সাথে সাথে আমি আবার না মানার প্রবণতা। এটা এক্স্যাক্টলি, ভিতরে ঢুকলে স্পিডও কমে যায়, কিন্তু গাড়ির স্পিড কমে যাবে, রাস্তা দেখা যাবে যে মনে হয় যে ইটস আ ডিফারেন্ট কান্ট্রি ইনসাইড বাংলাদেশ। ওকে, সো আপনার উদ্যোগটি অনেক ভালো, আমরা প্রত্যাশা করি এটি আরো এগিয়ে যাবে। বাট এখন আমরা শুধুমাত্র আপনার এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে আপনি যেমনটি বলছেন যে একটা ডেটাবেস থাকবে, তাহলে অপরাধী কারা বেসিক্যালি আমরা সেখানে দেখে বুঝতে পারবো, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা স্টেপস নিতে পারবো। বাট এখন কি আর কোনো মাধ্যম এই মুহূর্তে আছে বাংলাদেশে চালু, যে আসলে যার মাধ্যমে আমরা জানতে পারি বিশেষ করে এই ব্যক্তিটি অপরাধী কিনা? এরকম ডেটাবেস না, হয়তো পুলিশ কোর্ট প্রসিডিংকে অ্যাসিস্ট করার মতো কিছু থাকতে পারে, কিন্তু আমার জানা মতে আমি যেই পরিসরে চাচ্ছি সেই পরিসরে এরকম কোনো ডেটাবেস অথবা কোনো প্ল্যাটফর্ম নেই যেটা আমাদেরকে অ্যাসিস্ট করবে। তো সে কারণেই আপনি সেটা চেয়েছেন কোর্টের কাছে। ওকে, তাহলে এখন আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলি। আপনি যেমনটি কোর্টের কাছে চেয়েছেন একটা ডেটাবেস থাকবে, সেই ডেটাবেস অনুযায়ী আমরা দেখে বুঝতে পারবো যে ব্যক্তিটি আসলে দোষী কিনা বা তার কোনো পাস্ট রেকর্ড আছে কিনা। কিন্তু এটার প্রক্রিয়াটা আসলে কি হবে, এই বিষয়ে একটু যদি বলেন।
আসলে এখন আমি যে রুলটা নিয়েছি, রুলটা হচ্ছে যে ইটস জাস্ট দ্য বিগিনিং। এটার পরবর্তীতে অনেকগুলো ধাপ আছে। আমি তো শুধু হচ্ছে যে যদি এক কথায় বলে দিই, দণ্ডিত ব্যক্তিদের দণ্ডিত আসামিদের ডেটাবেস চেয়েছি, অনলাইন ডেটাবেস পাবলিকলি যাতে অ্যাক্সেসিবল হয়। কিন্তু কথাটা কিন্তু এখানে সীমাবদ্ধ না। এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলে আসবে। যদি এটা আমি যখন কোর্টে এটার ব্যাপারে হিয়ারিং করছিলাম, তখনও কিন্তু মাননীয় আদালত অনেকগুলো ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে এটা করলে কি হবে, না করলে কি হবে, এটার অ্যাবসেন্সে আমরা কি সাফার করছি। তো সেভাবে যে আমরা এখন রুলটা নিয়েছি, তারপর হচ্ছে যে এটার পরবর্তীতে সরকার পক্ষ তাদের কারণ দর্শাবেন যে কেন এরকম ডেটাবেস করা উচিত অথবা কেন উচিত না। তারপরে যদি সবকিছু, তারপরে আমাদের বিজ্ঞ সিনিয়র আইনজীবী যারা আছেন তাদেরকেও হয়তো মাননীয় আদালত আমন্ত্রণ করতে পারেন অ্যামিকাস কিউরি হিসেবে, যে এই বিষয়টা নিয়ে কি করা যায়, ভালোভাবে কি করা যায় অথবা করা উচিত কিনা আদৌ। তো এগুলো সবগুলো নিয়ে বিশাল একটা জিনিস সৃষ্টি হবে, একটা পলিসি গাইডলাইন আসবে, ফ্রেমওয়ার্ক আসবে। শুধু অনলাইনে একটা ডেটাবেস করে দিয়ে দিলাম তা না, এটার পিছে প্রত্যেকটা ওয়ার্ডের পিছে একটা রিজনিং থাকে যে আসামির ইনফরমেশন কতটুকু থাকবে, তার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে নাকি এনআইডি নাম্বার থাকবে, অথবা ভিকটিমের ইনফরমেশন কতটুকু থাকবে, এটা কি শুধু নাম হিসেবে ডেটাবেস আসবে নাকি পুরো জাজমেন্টটা সহ আসবে, কে আপলোড করবে, অনেকগুলো বিষয় এখানে চলে আসবে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি মনে করি এটা একটা গুড প্রসিডিউরের দিকে যাই বা এটি ইমপ্লিমেন্টেশনের দিকে যাই, মানে এটাকে কোর্ট যদি আমলে নেয় পরবর্তী স্টেজগুলো, তাহলে সেক্ষেত্রে এই আপনি যেমনটি বলছেন আপলোডের ক্ষেত্রে, তারপর এই তথ্যগুলো মিস ইউজ করার ক্ষেত্রে, তখন কিন্তু আপনার এই আমরা তো সবসময় দেখি যে ডেটাবেস হ্যাক হয়, ওয়েবসাইট হ্যাক হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আরও একটা উইংও কিন্তু আসলে প্রয়োজন আছে। এই বিষয়টা আপনার নজরে আছে কিনা, বা আপনি এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে হয়তো পরবর্তীতে সাজেস্ট করবেন? আমি মনে করব এখানে স্ট্রিক্টলি এটা মেনটেনেন্সের দিকে যদি আমি দেখি, স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হবে বাই আ কম্পিটেন্ট অথরিটি। এখানে হতে পারে সেটা জাজ নিজেই, তাদের কাছে হয়তো অ্যাক্সেস দিয়ে দেওয়া যেতে পারে। এগুলো সবই হাইপোথেটিক্যাল কথাবার্তা, কারণ এখনও কিন্তু ওরকম কোনো স্টেজে আমরা পৌঁছাইনি। আমরা জাস্ট মাত্র চেয়েছি, কোর্ট জানতে চেয়েছে যে কোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে রুল জারির মাধ্যমে যে কেন এরকম করা হবে না। তো এখনো এগুলো সব হাইপোথেটিক্যাল কথাবার্তা, আমি যা বলছি তাই যে হবে তা না। তো এমন হতে পারে যে ট্রায়াল জাজ যখন ডিসিশনটা নেবেন তখন উনি নিজে আপলোড করবেন অথবা ওনার কোনো সহকারী থাকবেন যিনি আপলোড করবেন। তো আমাদের দেশে যখন যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনটা করা করা হয়েছে নারী ও শিশুদের সুরক্ষার জন্য, কিন্তু সেখানে কিন্তু 17 ধারায় তারপর মিথ্যা মামলার ব্যাপারেও প্রভিশন আছে। মিথ্যা মামলা করলে কি হবে, কোর্টকে নিজে কোনো পানিশমেন্ট দিতে পারবে কিনা, অথবা অপরপক্ষ অ্যাপ্লিকেশন করা লাগবে কিনা। তো এই বিষয়গুলো যেমন প্রত্যেকটা আইনেই থাকে, এই বিষয়েও আমি মনে করি যে এরকম গাইডলাইনে এরকম বিষয় আসা উচিত যে কেউ যদি এই প্ল্যাটফর্মটার অ্যাবিউজ করে, কোনোভাবে যদি কোনো মিসইনফরমেশন ছড়ায়, কোনো চক্রের প্রভাবে পড়ে যদি কোনো রকম ভুল তথ্য পাবলিশ করে, তাহলে কি হবে, কেউ যদি এই অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করে, সাইবার সিকিউরিটি আইনে আমাদের যেরকম আছে যে হ্যাকিং করলে কি হবে, তো ওইরকমও যদি আলাদা একটা গাইডলাইন এভাবে চলে আসে, তাহলে পুরো জিনিসটাই আমি হোপ করি যে কভার করবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে প্রশ্নটা করতে চাই। ধরলাম রহিম একজন ব্যক্তি যিনি আপনার কাছে আপনার কোর্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা আপনার যে কোনো প্রাত্যহিক যে কাজগুলোর সাথে আপনি থাকেন সেখানে একটা চাকরি করতে চাই, মানে আপনার সাথে থেকে কাজ করতে চাই। তাহলে আপনি যে ডেটাবেসটা সাজেস্ট করছেন, এই ডেটাবেসটা আসলে ওই ব্যক্তিকে আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আসলে কিভাবে হেল্প করবে? এখন আমি খুব সহজভাবে যদি জিনিসটা চিন্তা করি, তাহলে হচ্ছে এমন হতে পারে যে এনআইডি নাম্বার দিয়ে চেক করা যেতে পারে যদি ওই ডেটাবেস আসে। এখন ধরলাম যে তার কোনো রেকর্ড নেই, তাহলে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান অথবা আমি নিজে তাকে এমপ্লয় করার জন্য ইন্টারেস্টেড হব। কিন্তু যদি তার ব্যাপারে এরকম কোনো ইনফরমেশন থাকে তাহলে কি হবে? এখন যে বিষয়টা হচ্ছে এই ডেটাবেজের কিন্তু উদ্দেশ্য দুটা আমি যেভাবে দেখছি, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে কিওর। প্রিভেনশন আমি যেটা বলছি যে ভিক্টিমাইজেশন থেকে, প্রবাবল ভিক্টিমাইজেশন থেকে সিটিজেন্সদেরকে প্রোটেক্ট করার জন্য ইট ক্যান বি ইউজড অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার। আর কিউরেটিভ আমি যেভাবে বলতে চাচ্ছি যে যখন এই ডেটাবেসটা থাকবে তখন কিন্তু মানুষের মধ্যে, অপরাধী আমি পরে বলছি, মানুষের মধ্যে একটা থাকবে। এখন কিন্তু আমরা দেখি যে অনেকগুলো অপরাধী কিন্তু সংগঠন হচ্ছে ঘরের ভিতরে, অনেকগুলো রিপোর্ট আছে এরকম যে ইনার সার্কেলের মধ্যে দেখা যায় যে এমন কোনো ব্যক্তি যে হচ্ছে যে বাচ্চাদেরকে বেশিরভাগ সময় এগুলো টার্গেট করে থাকে। তো এমন কোনো ব্যক্তি যদি মাথায় যখন এই কথাটা আসবে, এর অপরাধ প্রবণ যে চিন্তা ভাবনা সেটা আসবে, তখন সে এটাও চিন্তা করবে এখন যে আমি যদি এই কাজটা করি, অপরপক্ষ যদি আমার এগেন্সে কোনো লিগ্যাল অ্যাকশন নেয়, সেটা এখন আর গোপন থাকবে না।
এখন এই জিনিসটা বের করার অত ডিফিকাল্ট হবে না যে আমি একটা অপরাধ করলাম, সাজা রয়ে গেল, হয়ে গেল, আমি বের হয়ে চলে আসলাম। কিন্তু এখন যেহেতু অনলাইনে অ্যাভেলেবল থাকবে, মানুষের মধ্যে এই সোশ্যাল স্টিগমার একটা ভয় থাকবে, পাবলিক স্ক্রুটিনির একটা ভয় থাকবে, যে সমাজ আমাকে আর ভালোভাবে না দেখবে, আমার চাকরি না হতে পারে, আমার বাবা মায়ের কাছে আমি কি মুখ দেখাবো, এরকম একটা ভয়ে এই চাপ সৃষ্টি করাটাও কিন্তু এটার একটা উদ্দেশ্য আমি যেভাবে দেখছি। তাহলে অপরাধ থেকে মানুষ যেমন ফিরে আসবে, আর যে ব্যক্তি অলরেডি অপরাধ করে ফেলেছে সেও হচ্ছে বারবার অপরাধ করা থেকে বিরত থাকবে। ওকে, তাহলে আরেকটু যদি স্মুথলি বিষয়টা একবার সামারি করি, আপনার এই লাস্ট যতটুকু বিষয় আপনি এক্সপ্লেন করেছেন, যে একজন ব্যক্তি যদি কোনোভাবে কনভিক্টেড হয়ে যায়, পুরোপুরি ট্রায়ালের মাধ্যমে সে দোষী, তাহলে তার সেটার নাম হতে পারে বা তার সেই ট্রায়ালের যেই কপি সেটা সহ হয়তো আপলোড থাকছে, আপনি যে প্রপোজ ডেটাবেসটার কথা বলছেন। এখন আপনি বলছেন যে তাহলে পরবর্তীতে যে ক্রিমিনাল ডেটাবেসে তার যে তথ্যগুলো থাকছে, যে কেউ সেটা দেখতে পাচ্ছে বা তার সম্পর্কে জানতে পারছে, তার মানে পরবর্তীতে কোনো ব্যক্তি যখন কোনো একটা অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার হয়তো ইচ্ছা পোষণ করবে বা প্রবণতা তৈরি হবে, তখন তার মাথায় একটা বিষয় কাজ করবে যে আমিও যদি এটা করি তাহলে আমার ডেটাবেসটা ওপেন হয়ে যাচ্ছে, তাহলে সে নিজের পরিবার, সমাজ বা মানে আমরা যদি বলি সবার কাছে একটা মানে কালার ব্যক্তি হয়ে যাবে আর কি, হ্যাঁ, দোষী ব্যক্তি। সো সেই জায়গা থেকে সে দোষটা নাও করতে পারে বা ক্রাইমটা নাও করতে পারে। প্রিভেন্টিভ। ওকে, সো এই যে কোর্টের যে আপনার আপনি যে রিড করেছেন, রিটের পরিবর্তে যে কোর্টের আদেশ, এরপরে আসলে এখন প্রক্রিয়াটা আসলে কি, এখন কি হতে যাচ্ছে বেসিক্যালি? তো এখন আমি যেটা করেছি, রিটটা ফাইল করার পর রুল জারি হয়। রুলটা বলতে হচ্ছে, রুলটা এখন অনেকের মধ্যে মিসকনসেপশন আছে যে এখন মনে ডিসিশন হয়ে গিয়েছে, উনি চেয়েছে, কোর্ট দিয়ে দিয়েছে, এখন এই ডেটাবেস হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না। রুল জারি করা মানে হচ্ছে সরকারকে বলা, রিট তো সাধারণত সরকারের বিরুদ্ধেই করা হয়। তো হচ্ছে সরকারের কোনো কারণে, কাজে অথবা কোনো অমিশনে যদি অ্যাগ্রিভড হয়ে যায় তাহলে রিটটা করা হয়। তো অপরপক্ষ যেহেতু সরকারকে বলা হয় যে আপনি কারণ দর্শান যে কেন এই প্রেয়ারটা গ্রান্টেড হবে না, অ্যালাউড হবে না। তো আমার ক্ষেত্রে যেটা ছিল যে সরকার পক্ষকে কারণ দর্শাতে বলা হয়েছে যে কেন এরকম দণ্ডিত ব্যক্তির আসামিদের একটা ডেটাবেস ক্রিয়েট করার জন্য নির্দেশনা দেওয়া হবে না। তো এই হবে না যে জিজ্ঞেস করলো, কারণ দর্শানো যে জানতে চাইলো, সরকার পক্ষ এটা রেডি ফর হিয়ারিং হবে, তখন সরকার পক্ষ হচ্ছে কারণ দর্শাবেন যে এটা যদি আদৌ বাস্তবে ইমপ্লিমেন্টেড হয় তাহলে এটার পসিবল রিপারকাশনস কি হতে পারে, অথবা পজিটিভ সাইডস কি হতে পারে, দেওয়া উচিত কিনা, এসব বিষয় নিয়ে হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার সময় যদি প্রয়োজন পড়ে, মাননীয় আদালত যদি মনে করেন, অবশ্যই আমি মনে করি এই ক্ষেত্রে প্রয়োজন আছে, যেহেতু এত সেন্সিটিভ একটা বিষয়, যে বিজ্ঞ সিনিয়র আইনজীবীদেরকে হচ্ছে যে উনি অ্যামিকাস কিউরি হিসেবে নিতে পারেন। তারপর সবার একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই হচ্ছে, যদি মনে হয় যে এটা আমাদের দেশে এই প্রেক্ষাপটে এখন করা সম্ভব অথবা করা প্রয়োজন, কোর্ট যদি মনে করেন, সেক্ষেত্রে এটা ফাইনালি যদি কোর্ট অ্যালাউ করেন, তারপরে গিয়ে এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যাবে। ওকে, এখানে আরেকটা বিষয় আমরা যেহেতু আলোচনা হচ্ছে হাইপোথেটিক্যাল, আপনি যেমনটি বলছেন, যেহেতু পুরোপুরি প্রক্রিয়াটি এখনো শুরু হয়নি, বাট এটা ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে দেখা গেল একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন, তার সমস্ত ডেটাবেসগুলো থাকলো। আচ্ছা, আপনার কাছে কি এটা মনে হয় না বাংলাদেশের পার্সপেক্টিভ বা আমরা যে মানে সোশ্যাল কালচারটার মধ্যে আছি, যে একজন ব্যক্তি যখন ওপেন আপ থাকছে তার এই তথ্যগুলো, এখন আমি দেখছি যে সে একটা অপরাধ করেছে, দোষী ডেটাবেসে তার নাম আছে, এই ইম্প্যাক্টটা আসলে তার পরিবার এবং পরবর্তী যে প্রজন্ম তার উপরে পড়তে পারে না? অবশ্যই পড়বে। এখানে আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে আমি এটা পাবলিকলি কিভাবে বেনিফিট করবে আর ইম্প্যাক্টটা কতটুকু ব্যালেন্সড হবে। উদাহরণস্বরূপ যদি বলি যে আয়ারল্যান্ডে জেনিফার পুল নামে একজন নারী, সে হচ্ছেন, তার দুটো বাচ্চা ছিল। শি ওয়াজ মার্ডার্ড বাই হার ফর্মার পার্টনার। তো মার্ডারের পর 2021-এ যখন তিনি মার্ডার্ড হওয়ার পরে জানা যায় যে সেই যে ফর্মার পার্টনার ছিল তার প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাবিউজ ছিল। সেই ফর্মার পার্টনার অর্থাৎ প্রাক্তনকে হচ্ছে যেরকম ডোমেস্টিক অ্যাবিউজ করে, এবং কনভিকশনও ছিল একটা। কিন্তু এই বিষয়টা যদি জেনিফার পুল জানতেন, তাহলে কি তিনি এই সংসারে এই সম্পর্কে যেতেন? খুব সম্ভবত না। আর যদি যেতেনও, তাহলে সে জেনে শুনে যাচ্ছে, তাই না? তো এখন সে জানে না বিধায় কিন্তু তার সাথে সম্পর্কটা করা হয়েছিল, এবং সম্পর্কের ফলে কিন্তু শেষমেশ মানে প্রাক্তন যিনি ছিলেন তার তো হচ্ছে যে শুধু অ্যাসল্ট হয়েছিল, কিন্তু জেনিফার পুলের কিন্তু পুরো জীবনটাই গেল। তো তিনি মারা যাওয়ার পর, মানে তাকে মার্ডার করার পর থেকে একটা মুভমেন্ট শুরু হয় যে কেন এরকম একটা ডেটাবেস হবে না। আয়ারল্যান্ডে কিন্তু ফার্স্ট যারা হচ্ছে এরকম পাবলিকলি অ্যাক্সেসেবল ডেটাবেসটা ক্রিয়েট করেছে।
তো ওই ডেটাবেসটা হচ্ছে এরকম, দ্যাটস অনলি লিমিটেড টু ডোমেস্টিক ভায়োলেন্স আর হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট এসবের ক্ষেত্রে। আমি যেটা চেয়েছি পুরো সব ক্রিমিনাল অফেন্স ওরকম না। ওই ডেটাবেসটা আয়ারল্যান্ডের কথা যেটা বলছেন, এটা মানে অ্যাক্সেসিবল কাদের জন্য, কারা দেখতে পাবে? পাবলিকলি। পাবলিকলি এই জন্যই এটা ডিফারেন্ট, কারণ এটা পাবলিকলি অ্যাক্সেসিবল। ইউকেতেও কিন্তু এখন আয়ারল্যান্ডে যে এই পাবলিকলি অ্যাক্সেসিবল ডেটাবেসটা করা হয়েছে, এটা করা হয়েছে ডোমেস্টিক অ্যাবিউজ জাজমেন্টস রেজিস্টার বিল 2026 এর আন্ডারে। কিন্তু এটাকে অ্যাজ আ ট্রিবিউট টু জেনিফার পুল এটাকে বলা হচ্ছে জেনিস ল ডেটাবেস। তো এরকম ডেটাবেস কিন্তু ফার্স্ট না, পাবলিকলি অ্যাক্সেসিবল বলতে গেলে ইটস ডিফারেন্ট, ইটস ইউনিক, ইটস অ্যান আউটলায়ার। কিন্তু কথা হচ্ছে যে ইউকেতে যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার্স ল। ক্লিয়ার্স লটা কিভাবে অপারেট করে, ক্লিয়ার্স লর সিনারিওটাই সেম, যে ক্লিয়ার উড একজন ছিল, তিনি হচ্ছেন যে বিয়ে করেছিল, পরবর্তী তার হাজব্যান্ড দ্বারা তিনি মার্ডার হয়েছে। এরপরে আসে রিভিলড যে হাজব্যান্ডের প্রিভিয়াস কনভিকশন অফ ডোমেস্টিক অ্যাবিউজ ছিল। তো তারপরে আসে ক্লিয়ার্স ল। ক্লিয়ার্স লতে যেটা জিনিসটা আয়ারল্যান্ডের সাথে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ডেটাবেসটা জেনিস ল, দ্যাটস ওপেন ফর পাবলিক ইউজ। কিন্তু ক্লিয়ার্স ল হচ্ছে দুইটা প্রঙে অপারেট করে, একটা হচ্ছে রাইট টু নো, একটা হচ্ছে রাইট টু আস্ক। রাইট টু নো হচ্ছে যে সিটিজেন পুলিশকে রিকোয়েস্ট করে যে আপনি আমাকে এই ইনফরমেশনটা দেন অ্যাবাউট দিস পারসন, তা আমি কারণ তার সাথে সম্পর্ক অথবা এমপ্লয়মেন্ট যে কোনোভাবে আমি তার সাথে ইনভলভ হচ্ছি। আর আরেকটা হচ্ছে পুলিশ নিজে থেকে জানাতে পারে। কিন্তু ক্লিয়ার্স লতে যে প্রবলেমটা হয় ইংল্যান্ডের মতো দেশে, যে পুলিশের থেকে একটু নন কোঅপারেশন পাওয়া যায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে সব সময় ইনফরমেশনটা কিন্তু ওভাবে অ্যাভেলেবল হচ্ছে না। তো আমাদের দেশের প্রেক্ষাপটেও কিন্তু যদি আমি ওরকম ক্লিয়ার্স ল টাইপের কিছু চেতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে বিফোর বিং ভিকটিমাইজড টু আ ক্রাইম ইটসেলফ, এখানে ভিকটিমাইজেশন অফ বিউরোক্রেসিটা কিন্তু হয়ে যেত বেশি। আপনার এই আলোচনা থেকে দুটো বিষয়, প্রথমটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশে আপনি উদ্যোগ নিয়েছেন বিষয়টা এরকম না, অটোমেটিক্যালি আপনি যেমনটি বলছেন ইউকে, আয়ারল্যান্ড সহ আরও একটি কান্ট্রিতে, ইংল্যান্ড সম্ভবত, তো 3টা কান্ট্রিতে এখনো আছে অ্যাক্রস দ্য গ্লোব। আর আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়া, আমাদের এশিয়ার মধ্যে মালয়েশিয়াতে ট্রাই করা হচ্ছে। মালয়েশিয়া যদি এটা ইমপ্লিমেন্ট করে ফেলে তাহলে কিন্তু মালয়েশিয়া হবে দ্য ফার্স্ট কান্ট্রি টু ইমপ্লিমেন্ট দিস ইন এশিয়া। এশিয়াতে মালয়েশিয়া প্রথম দেশ হবে যারা এরকম একটা ডেটাবেস করবে। অটোমেটিক্যালি তারা কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, ওকে। সো আমি যদি মালয়েশিয়া মানুষের কালচার অথবা ইউকে অর ইংল্যান্ড মানুষের কালচার, এর সাথে বাংলাদেশের মানুষের একটু কালচারাল যে ডিফারেন্টটা, বিশেষ করে ওই সমস্ত কান্ট্রি থেকে, যেখানে তারা পিওরলি চাই যে আসলে মানুষটাকে আমি জানি, জেনে তারপরে এমপ্লয়মেন্ট অর আদার্স মিনস আমি তার সাথে কোনো সম্পর্কে যাচ্ছি কিনা, সেটা হতে পারে পার্সোনাল, পারিবারিক অর বিজনেসগত। বাট আমাদের কান্ট্রিতে কি মানে এই যে কালচারটা, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা রাইট ইউজ হবে, মানে মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে তথ্যগুলোকে ব্যবহার করে? প্রত্যেকটা বিষয়েরই খারাপ এবং ভালো দিক আছে। যেমন আমাদের বাসায় সবার বাসাতেই কিন্তু নাইফ থাকে। নাইফ আমরা ইউজ করছি কিভাবে, ফ্রুটস কাটবো, ভেজিটেবলস কাটবো, অথবা যেটাই প্রয়োজন পড়ে কাটছি। কিন্তু একই নাইফ কিন্তু আবার মার্ডারের ওয়েপন হিসেবে ইউজ করছে। তো এজন্য কি আমি এখন নাইফ কি সবার বাসা থেকে ব্যান করে দিব? এটা জাস্টিফাইড হবে? হবে না। এটা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে মানুষের ইন্টেনশন, পার্সপেক্টিভ, মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে এক একটা বিষয় কিভাবে সে নিচ্ছে। আমার এই বিষয়টা অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি। তারা যেসব কারণে পছন্দ করেনি, আই অ্যাপ্রিসিয়েট দোজ অ্যাজ ওয়েল। ওদেরটা তো জাস্টিফিকেশন আছে, রিজনিং আছে। কিন্তু তাই বলে যে আমি ব্ল্যাঙ্কেট ভাবে সবাইকে ডিপ্রাইভ করে দিব, এটা আমি কোনোভাবে জাস্টিফাইড বলে মনে করছি না। ওকে, সো আপনার কাছে কি মনে হয় ডেটাবেসটা তৈরি করার যে কার্যক্রম, এটা কতদিনের মধ্যে শুরু হওয়ার যেই টাইম ফ্রেম যদি আমি বলি, এটা কতদিন সময়ের মধ্যে হতে পারে? এটা আসলে পুরোটাই আদালতের আদেশের উপর ডিপেন্ড করবে, যে আদালত আমাদের পলিসি গাইডলাইন্সগুলো, এগুলো আদালত কি নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়েছে কতদিনের মধ্যে শুরু করতে হবে? না, এটা হচ্ছে যে রুলটা যখন জারি করা হয় তখন একটা নির্দিষ্ট মানে একটা 4 সপ্তাহের একটা সময় দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে কারণ দর্শাতে। তো কারণ দর্শাতে 4 সপ্তাহের সময়ের পর এটা রেডি ফর হিয়ারিং হবে, তারপরে গিয়ে এটা শুনানি হবে। শুনানি হয়ে আদালত যদি সন্তুষ্ট হয় তারপরে হচ্ছে যে ফাইনাল জাজমেন্ট আসবে। জাজমেন্টের পরবর্তীতে এটা যাবে সরকারের কাছে, সরকার তারপরে এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা আছে ওগুলো নেবে। তো ইট ইজ আ ভেরি লেন্থি প্রসেস, কিন্তু এখন আমরা জাস্ট শুরুর দিকে আছি, এখন ইটস জাস্ট দ্য বিগিনিং। ওকে, আমরা আলোচনার সূত্রে ধরলাম যে এটা জাজমেন্ট হয়েছে এবং এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। ওকে, সো সেই পর্যায় থেকে একটা প্রশ্ন, যে একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছে, তার তথ্য এই ডেটাবেজে আছে, আসলে এটা কতদিন পর্যন্ত রাখা উচিত বলে আপনি মনে করেন?
এগেন এখনো ওরকম আমাদের যেহেতু যেহেতু এটা একটা হাইপোথেটিক্যাল আলোচনা হচ্ছে, আমি যদি আয়ারল্যান্ডের এক্সাম্পলটা হিসেবে দেখি, ওদের আমি যে ডোমেস্টিক অ্যাবিউজ জাজমেন্টস রেজিস্টার বিলটা আমি পড়েছিলাম 2026-এর, ওদের ওখানে যে প্রভিশনগুলো আছে দ্যাট ক্যান বি ইউজ অ্যাজ এ গাইডলাইন। আমি মনে করি এটা কিন্তু খুবই অনুকরণীয় অনুসরণীয় একটা জিনিস। ওখানে বলা আছে যে যদি 3 বছর পর্যন্ত একটা সময় দিয়ে দেওয়া হয়েছে, এরপরে অভিযুক্ত ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য রিমুভাল অফ হিজ নেম। ওকে, আমরা র্যাপিড ফায়ার প্রশ্নে যাব। তার আগে একটা সর্বশেষ প্রশ্ন, যেহেতু রিটটি আপনি করেছেন, অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য নিয়েই করেছেন যেটা আমাদের হয়তো সমাজের জন্য ভালো হবে। সো আপনার প্রত্যাশা সর্বশেষ কোর্টের কাছে কি? আমার প্রত্যাশা যে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের অবস্থা সবকিছু বুঝে আমার যেটা মনে হয়েছে যে এখন এটা সময় উপযোগী একটি উদ্যোগ, যে একটা অনলাইন ডেটাবেস হোক, যাতে করে আমরা আমাদের পারিপার্শ্বিক যে আমাদের আশেপাশে যে মানুষ আছে তাদেরকে আমরা যাতে তাদের দ্বারা যাতে ভিক্টিমাইজ না হই। এখন এটা আমি আশা করি কোর্ট ভালোভাবে নেবেন, আশা করি অনেক কিছু এখানে আলোচনা আসবে, আশা করি এটা একটা ভালো ইমপ্লিমেন্টেশনের দিকে যাবে। সো আমরা এই মুহূর্তে র্যাপিড ফায়ার অপশনে আছি। আপনাকে চটপট 5-7টা প্রশ্ন করব এবং এটির কোনো বিশ্লেষণ লাগবে না, সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর। আপনি রেডি? আমি রেডি। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট কোশ্চেন, রামিসা ও আসিয়া হত্যা মামলা রায় ঘোষণা হওয়ার পরও কার্যকরের দেরি, বাধাটা আসলে কোথায়? বাধা না, এটা হচ্ছে যে আমাদের জুডিশিয়াল যে প্রসিডিংটা আছে, প্রসিডিংয়ের যে প্রসিজারটা আছে সেটা ফলো করা হচ্ছে। আসলে আমাদেরকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে সাজা নিশ্চিত করা হবে, সাজা নিশ্চিত করা হয়েছে, কিন্তু এখন আসামির তো কিছু অধিকার আছে, তিনি এখন এটার এগেনস্টে হাইকোর্টে এটার ডেথ কনফার্মেশন হবে, তারপর অ্যাপিল হবে, রিভিউ হবে, লাস্ট যে প্রেসিডেন্টস পার্ডন পর্যন্ত আছে। তো এই প্রসিজারগুলো যদি ফলো না করা হয় তাহলে তো আসামির আসলে অধিকার খর্ব হচ্ছে। তো ওই অধিকারের জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্যই আসলে দেরিটা হচ্ছে। ওকে, সেকেন্ড কোশ্চেন, হাইকোর্টের রিট এবং আসলে বলা হয় রুল, এই দুটো বিষয়টা আসলে কি পাবলিকের জন্য একটু ক্লিয়ার করবেন? আচ্ছা, রিট যদি আমি খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে আমরা যেমন মামলা করি, রিটটা হচ্ছে ওরকম একটা মামলা, কিন্তু এটা করা হয় সংবিধানের 102 অনুচ্ছেদের অনুযায়ী। যদি কোনো অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক, অর্থাৎ সরকারি কোনো অ্যাক্ট অথবা অমিশনের কারণে যদি আমি কোনোভাবে সংক্ষুব্ধ হয়ে থাকি, তখন এই রিটটা করা হয়। এবং রুলটা হচ্ছে যে যখন আমি এই রিটটা করলাম, রিটের পরবর্তীতে কোর্ট হচ্ছে প্রথমত প্রাথমিক একটা আদেশ দেয় যে উনি যে রিটটা করলেন, যে ওনার প্রেয়ারটা ছিল, এটা কেন দেওয়া হবে না, এরকম কারণ দর্শানোর জন্য যেই অর্ডারটা দেওয়া হয় সেটাকেই রুল বলে। এবং রুলটা দেওয়ার পর কারণ দর্শানো হয় সরকার পক্ষ থেকে, তারপরে যদি কোর্ট সমীচীন মনে করেন রুলটা অ্যালাউ করেন। ওকে, থার্ড কোশ্চেন আপনার জন্য, বিয়ে করলেই কাবিন, আসলে এরকম মানে প্রত্যয়টাকে ব্যবহার করে বিশেষ করে একটি চক্র কিন্তু ফায়দা লুটছে বা পুরুষদেরকে বিশেষ করে ট্যাপে ফেলছে, শাস্তি কি বা কি করণীয়? এখানে যে বিষয়টা হচ্ছে, আইন কিন্তু করা হয়েছিল সুরক্ষার জন্য, আইনে দেনমোহর হচ্ছে স্ত্রীর অধিকার, কিন্তু এখন আইন তো দিয়ে আসলে সবকিছু মানে কার্ভ করা সম্ভব না। বিয়েটা যখন করবে তখন আমি বুঝছি যে এখানে হচ্ছে যে অনেক কিছু আনঅ্যাভয়েডেবল থাকে, কিন্তু বিয়ে করার সময় একটু বুঝে শুনে তো অবশ্যই করা উচিত, একটু খেয়াল রেখে করা উচিত, মানুষটাকে চিনি কিনা সেভাবে করা উচিত। আর এই যে চক্রটা, এটাও কিভাবে, আমি আরেকটা রিড করেছি দেনমোহরের বিষয়ে, ওইখানে আমি আনার চেষ্টা করছি যে এরকম কোনো গাইডলাইন করা যায় কিনা, যে এই কাবিনটাকে, দেনমোহরের টাকাটাকে যে ব্যবসা হিসেবে রূপান্তর করা হয়েছে, এটা থেকে কিভাবে প্রতিরোধ করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন আপনার জন্য, মামলা দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন আসলে কোথায় দরকার? আমাদের দেশের মামলার সংখ্যা অনেক, কিন্তু মামলার সংখ্যার অনুযায়ী আমি যেটা মনে করছি বিচারকের সংখ্যাটা কম, সেটা আমাদের মহামান্য হাইকোর্টে হোক এবং লোয়ার কোর্টে হোক। তো আমার মনে হয় বিচারকের সংখ্যা যদি কোনোভাবে বাড়ানো যায় তাহলে মামলার জটটা কমবে। আবার দ্বিতীয়ত আরেকটা যেটা এখন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, লিগাল এইড অফিসের উপর মিডিয়েশনের কিছু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো আমি আশা করি ওটাও খুব এফেক্টিভ একটা কিছু হবে, যাতে করে মামলার ভারটা কমে এবং বিচার ব্যবস্থা একটু দ্রুত হয়। ওকে, আরেকটা বিষয় জানতে চাই, বিশেষ করে নারী নির্যাতন বা পারিবারিক সহিংসতার ঘটনায় ভুক্তভোগীর প্রথম 24 ঘন্টা স্টেপসটা কি হবে? প্রথম 24 ঘন্টায় প্রথম সবচেয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজে শক্ত থাকতে হবে। অনেক সময় আমরা যেটা করি যে দুর্বল হয়ে মানে আউট অফ ফ্রাস্ট্রেশন আমরা এভিডেন্সগুলো কিন্তু নষ্ট করে ফেলি। সেটা যদি ফোন কল অথবা মেসেজের মধ্যে হয়, আমরা মেসেজগুলো ডিলিট করে ফেলি। আমরা যদি কোনোভাবে যদি মানে রেপ হয়, তাহলে হচ্ছে যে আমরা গোসল করে অথবা কোনো না কোনোভাবে এভিডেন্স নষ্ট করে ফেলা হয়। তো ফার্স্ট কাজটা হবে নিজেকে সামলানো, দ্বিতীয়ত হবে এভিডেন্স কালেক্ট করা, সেটা স্ক্রিনশট হোক, মেসেজ হোক, ভিডিও হোক, যাই আছে সেটা এভিডেন্স কালেক্ট করে সাথে সাথে হচ্ছে থানায় কমপ্লেন করতে হবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এ পর্যন্ত আপনি কি কি রিড করেছেন? আচ্ছা,
পাবলিক ইন্টারেস্ট রিটের কথা মনে হয় বলছেন। তো আমি পাবলিক ইন্টারেস্ট বলতে আমি ফার্স্টে করেছিলাম ডিসেবলড পার্সনসের জন্য যাতে অ্যাক্সেসিবিলিটি র্যাম্পস থাকে প্রত্যেকটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে, ওটা একটা করেছিলাম। দ্বিতীয়ত করেছিলাম যে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে দেনমোহর অনেক সময় অপরিশোধিত থেকে যাচ্ছে এবং দীর্ঘ সময় সংসার করার পর যখন এসে ডিভোর্স হয় তখন দেখা যাচ্ছে যে 20 বছর 30 বছর আগে ফিক্স করা দেনমোহরের অ্যামাউন্টটা 20 বছর 30 বছর পরে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই টাকার যে অ্যাকচুয়াল মূল্য সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে না। তো আমি বলেছিলাম যে হয় আর্থিক টাকার মূল্যায়নের সাথে অ্যাডজাস্ট করে, অথবা যদি এমন করা যায় যে সোনার দামের সাথে সোনার ভরির হিসেবে যদি লেখা হয় তাহলে কিন্তু মেয়েটার রাইটটা আপহেল হচ্ছে, ইসলামে তাকে যে সিকিউরিটিতে দেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হবে। আর এই থার্ড হচ্ছে এই যে ডিজিটাল ডেটাবেসটা আমি যেটা চেয়েছি এটা আমার থার্ড রাইট। র্যাপিড ফায়ার অপশন আপনার জন্য লাস্ট প্রশ্ন। কারো ব্যক্তিগত ছবি তার অনুমতি ছাড়াই তোলা এবং সেটাকে অন্যের কাছে ট্রান্সফার করা অথবা স্ক্রিনশটের ক্ষেত্রে এই বিষয়ে আসলে শাস্তি কি বা আইন কি বলে? আরেকটা বিষয় যে আমরা বর্তমান কোর্টে আসলে স্ক্রিনশটগুলো আপনার সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায় কিনা? কোর্টে স্ক্রিনশটগুলো সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায়, এবং একজনের ছবি যদি আরেকজন পারমিশন ছাড়া অন্য কাউকে দিয়ে দেয় সেটাও কিন্তু হচ্ছে যে একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেক সময় দেখি যে একজনের ভিডিও করতে গিয়ে আরেকজনের ভিডিও চলে আসছে, সে যদি কোনো অবজেক্ট না করে দ্যাটস ফাইন, কিন্তু যদি সে অবজেকশন করে তাহলে সেটা মানে পাবলিশ না করাই ভালো, কারণ এটা কিন্তু শাস্তিযোগ্য একটি অপরাধ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আজকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমরা ক্রিমিনালের ডিজিটাল ডেটাবেস নিয়ে কথা বলছিলাম, যেমনটি বিজ্ঞ আইনজীবীর সাথে আমরা আলোচনা করেছি। তবে এটি কেবলমাত্র শুরু, এর পরবর্তীতে এটি অনেক ধাপ আছে, অনেক শুনানির পর্যায়ে আছে এবং অনেকগুলো ধাপ আসলে অতিক্রম করেই ফাইনালি যদি ডেটাবেসটি ইমপ্লিমেন্টেশনের দিকে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা একজন মানুষকে খুব সহজেই ট্রেস করতে পারবো এবং তার সম্পর্কে জানতে পারবো এবং তারপরেই আমরা ডিসিশন নিতে পারবো যে তার সাথে আসলে আমরা ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিকভাবে কোনো সম্পর্কে জড়াবো কিনা। তো আমরাও প্রত্যাশা করছি ভালো একটি আউটকামের জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই আজকের পডকাস্টে। পরবর্তীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।